হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। কি ব্যাপার, তুমি এখনো আমায় সাবস্ক্রাইব করোনি? তাড়াতাড়ি করে ফেলো। আমি রোজ নতুন নতুন সত্যি ঘটনা নিয়ে আসি এই পরিবারে। আমার এই ঘটনা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক আর একটা সুন্দর কমেন্ট করে জানিও। তাতে আমি আরও উৎসাহ হব নতুন নতুন ঘটনা তোমাদের কাছে নিয়ে আসার জন্য। চলো বেশি কথা না বলে আজকের ঘটনা শুরু করি। আজকে কোনো ভৌতিক ঘটনা নয়, বাস্তব জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি লিখেছে দিদিভাই বাংলাদেশ থেকে। নাম বলা নিষিদ্ধ। চলো দিদিভাইয়ের ভাষায় শোনাই। ঘটনাটির নাম রাখা হয়েছে অচেনা কেউ, পর্ব ৩। আমি শুধু একটা জিনিসই ভাবতেছি, সেই অচেনা মানুষটি কি আসবে আমার কাছে? সে তো না করে দিয়েছে, তাহলে এখন কি হবে আমার ভাবতেই ভয় করছে। কিন্তু আমার ভাই, সে তো আমাকে খুবলে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সে আস্তে আস্তে আমার কাছে আসছে, আর আমার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। আমি চেঁচাতেও পারবো না। কি করি এখন? সে আমার কাছে এসে গেছে। এমন সময় বারান্দার দরজা খোলার আওয়াজ পেলাম। আমিও সেদিকে তাকালাম। আরাফও সেদিকে তাকালো। একটা ছেলেটা প্রবেশ করলে রুমে, হেসে হেসে। কিন্তু আরাফকে আমার উপরে দেখে তার হাসি কোথায় যেন উড়ে গেল। এই বেটা, তুই কে রে? আরাফ: আরে আমি কে তুই জানিস না? আরে এই মুহূর্তে কেউ আসে? আয়েশা: কে ও? ছেলেটি। আমি সুযোগ বুঝে ধাক্কা দিয়ে সরে এলাম। ছেলেটির পিছনে দাঁড়িয়ে আছি আমি। আরে কে তুই? আরাফ: ওকে, সো লেটস ইন্ট্রোডিউস দ্য মোস্ট এন্টারটেইনিং ক্যারেক্টার অফ দ্য স্টোরি। আয়ান নামটা শুনে আমার অন্তর কেঁপে উঠল। এই তাহলে সেই আয়ান? আবে, তুই কোন আয়ান আরাফ? আয়ান। আয়ান আর কিছু বলল না, চুপচাপ আরাফের কাছে গেল। আরাফ আয়ানকে মারতে আসে, আর আয়ান সাথে সাথেই ওর হাত ধরে ফেলে। ঠাস ঠাস। একটা মেয়ের সাথে জোড়াজোড়ি করতে খারাপ লাগে না? সাহস বেশি হয়ে গেছে, তাই না? আয়েশা, যাও জুতো নিয়ে এসো তোমার। আমি দাঁড়িয়েই আছি। সে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে জোরে একটা ধমক দেয়। যেতে বললাম না? জলদি যাও। আমি জলদি সেখানে গেলাম। আয়ান রেগে ফায়ার। সে আরাফকে এখনও চড়াচ্ছে, আর আরাফ কাঁদছে। আমি আসার সাথে সাথেই বলল যে, জুতার বাড়ি দিতে থাকো একে। আমিও শরীরের সব জ্বালা নিয়ে যেন তাকে পেটাতে থাকলাম। এত রাগ, ফারহানের রাগ সহ তার ওপর ঝাড়তে থাকলাম। কিছুক্ষণ পরে আমাকে আয়ান থামিয়ে দিল। আমাকে সাইডে নিয়ে কানে কানে আরাফকে কিছু যেন বলল, আর আরাফ চুপচাপ বিছানা থেকে উঠেও রুমে গেল। কিছুক্ষণ পরে দেখি ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আমি কিছুই বুঝলাম না। আচ্ছা, আপনি ওর কানে কানে কি বললেন? সেটা তোমাকে বলতে হবে, বেবি ডল? না মানে, আর যাই বলো, তোমাকে কিন্তু তোয়ালেতে সেই লাগছে বেবি ডল। এম্মা, আমি এতক্ষণ এত কিছুর মাঝে খেয়ালই করিনি যে আমি এখনও তোয়ালে বসে আছি। আমি জলদি রুমে গেলাম আর চেঞ্জ করলাম। এদিকে আম্মুও চলে এসেছে। আমি বাহিরে এসে দেখি আম্মু আর আয়ান গল্প করছে। আম্মু কি তবে আয়ানকে চেনে? আয়েশা, তুই নাকি আয়ানকে চিনিস না? হ্যাঁ আম্মু, কে উনি? আরে আয়েশা, ও হলো... থাক আন্টি, বলতে হবে না, আমি ওকে মনে করিয়ে দেব আয়ান। আচ্ছা বাবা। আমি চুপ রইলাম। আয়ান চুপচাপ এসে আমার হাত ধরে বলতে লাগলো, তোমাকে না নীল জামাতে চমৎকার মানায় আয়েশ। এটা আমি জানি মিস্টার আয়জান। এটা আয়জান না, আয়ান হবে। সে যাই হোক, আমি আয়জানই বলবো। আহ! আয়ান আমার হাত ধরে বাহিরের দিকে নিয়ে যাচ্ছে। আন্টি, যাই আপনার মেয়েকে নিয়ে, হারিয়ে গেলে খুঁজেন না। আয়ান: আচ্ছা বাবা, যাও। আয়ান আর আমি বাহিরে চলে আসি। আচ্ছা আয়েশা, তুমি তো নৌকায় চড়তে পছন্দ করো, তাই না? করি। চল, আমরা নৌকায় ঘুরবো আজ। আচ্ছা চলেন। আয়ানের সাথে থেকে আমি যেন ভুলেই গেছি যে একটু আগে আমার সাথে অনেক খারাপ কিছু হতে যাচ্ছিল। আমার আয়ানকে জিজ্ঞাসা করতে মনে নেই যে সে বারান্দা দিয়ে কি করে এলো। আমরা নৌকায় উঠি। আচ্ছা, আমার দুটো প্রশ্ন আছে আয়জান বাবু। কি প্রশ্ন? আপনি বারান্দা দিয়ে কিভাবে এলেন? আরে আমি এর আগে না হলেও ২০ বার তোমাদের বারান্দা দিয়ে এসেছি। আন্টি কত বকলো আমায়। কি? আর ইউ সিরিয়াস? 100%। আমার মনে নেই কেন? তা আমি কি করে বলবো? তাও কথা। আচ্ছা, তোমার দ্বিতীয় প্রশ্নটা আমি করে দিই। তুমি কি করে জানো? তোমার দ্বিতীয় প্রশ্ন হবে, তুমি নৌকায় ওঠা পছন্দ, এটা আমি কি করে জানলাম, তাই তো? আরে আয়েশ ম্যাম, আমি সব জানি। আসলে তুমি এমন প্রশ্ন করবে তা আমি ভালো করেই জানি, কারণ যে এত কিছু ভুলতে পারে সে এটাও ভুলতে পারে। আমরা নৌকায় করে অনেক দূর গেলাম।
এমন সময় মাঝি ভেতর থেকে ইলিশ মাছ রান্না করা বের করে আনলো, সাথে গরম ভাত। আমি দেখে শক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? কিন্তু পরক্ষণেই মনে পড়ল ও তো সব জানে আমার ব্যাপারে। আমি তার দিকে তাকিয়ে হাসি দিয়ে খেতে বসলাম, হয়তো সব তার আগে থেকেই প্ল্যান ছিল। আমি খাচ্ছি আর সে আমার দিকে তাকিয়ে তৃপ্তিময় হাসি দিচ্ছে। আমি কেন জানি ছেলেটার মায়ায় পড়ে যাচ্ছি, এতটা মায়ায় যা বলার বাহিরে। আমি যে কিছুদিন আগে একটা ছেলেকে ভালোবেসে ধোঁকা খেলাম, সেই বিষয়টা আমার খেয়ালই নেই। আমি খেয়ে তার সাথে বসে গল্প করছি, সে খায়নি। খাওয়ার অনেকক্ষণ পরে মনে পড়ল যে আমি তো তাকে একটা বারও অফার করিনি। দাঁতে কামড় দিই, কিন্তু সরি বলিনি। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়, সবথেকে সুন্দর দৃশ্য লাগছে এটা আমার জীবনে। সাথে আয়ান, সে হাত ধরে আছে আমার। পাশাপাশি দুজন বসে আছি আমরা। মাঝি তার আপন মনে গান গেয়ে চলছে। এতটা রোম্যান্টিক সিন আমার লাইফে আসবে এইটা ভাবা যায় না। এই মুহূর্তটার জন্য জীবনও ছেড়ে দেওয়া যায়। যাই হোক, সন্ধ্যার আগেই বাসায় ফিরি আমি। বাবা এসে যাবে অফিস থেকে কিছুক্ষণের মধ্যেই। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে আছি আর সারাদিনের কথা ভাবছি। এদিকে আয়ান তার বাসায় যায়। বাসায় গিয়ে রুমের লাইট অন করতেই তিশা বলে ওঠে, আয়ান, কাজটা কি ঠিক হচ্ছে আদৌ? তিশা, তুই জানিস আয়ান একবার যা বলে তা করেই ছাড়ে। আয়ান, মেয়েটার দোষ ছিল না ওই ঘটনায়। আমি তো দোষ দেখতে চাই না। ও ছিল সেই ঘটনায়, ওর দোষ থাকুক বা না থাকুক। ওর বিশ্বাস এমন পর্যায়ে জয় করব যে ও আমার জন্য জীবন দিতেও রাজি হয়ে যাবে, আর সেই সময় ওকে শেষ করে দেব আমি। আয়ান। আয়েশা রাতে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে, তার বাবার সাথে কথাও বলতেছে। হঠাৎ তার বাবার মনে হয় সে তো একটা ট্যাবলেট খায়নি। আয়েশমা, আমার বড়িটা এনে দে তো। আয়েশাও লক্ষ্মী মেয়ের মতো তার বাবার রুমে যায়। বাবার রুমে যেতেই দেখে তার বাবার ফোনের আলো জ্বলে ওঠে, আর স্ক্রিনে অচেনা তুমি নাম্বার থেকে মেসেজ। সে অনেক শক হয়। যখন সে মেসেজ পড়ে তখন তো সে পুরা শক। এখন যেন তার কাছে সব পরিষ্কার। এর মানে অচেনা তুমি মানুষটার নাম্বার থেকে বাবার নাম্বারে মেসেজ লিখা ছিল, আপনার মেয়ে আয়ানের সাথে ঘোরে। একটু উপরে গিয়ে দেখি সেই বাবাকে কবরস্থানে আমার যাওয়ার কথা জানিয়েছিল। নিজেই আমাকে ডাকলো, আবার নিজেই আবার বাবাকে জানালো। এর মানেই ঠিক বুঝতে পারছি না। যাই হোক, বাবার জন্য বড়ি নিয়ে যায় আয়েশা। অন্যদিকে আয়ান হাসপাতালে যায়। কিরে আয়ান, হাওয়া হয়ে যাস কোথায় তুই? ঠিকমতো তোকে দেখাই যায় না। আরে তুই তো জানিসই কত কাজ আমার। হুর, তোরও কাজ। আচ্ছা, আরিশা কেমন আছে? বলা যাচ্ছে না মেয়েটা বাঁচবে কিনা। আরহাম, খুন করে ফেলবো তোকে আমি। আয়ান, সব কিছু এভাবে হয় না। আরিশার চিকিৎসা চলতিছে, কিন্তু আরিশা বাঁচবে কিনা আমি জানি না। ইনফ্যাক্ট আমরা কেউই জানি না। আহ! আয়ান রাগ করে চলে আসে আরিশার কাছে। আরিশাকে দেখতেই যেন আয়ানের সব রাগ চলে যায়। কত নিষ্পাপ লাগছে মেয়েটাকে, কতই না ভালোবাসা ছিল তাদের মাঝে। আজ এই আয়েশার জন্য সব শেষ হয়ে গেল। আয়েশা তো বেঁচেই গেল, আমার আরিশার আজ এই অবস্থা। এমন সময় রুমে তিশাও প্রবেশ করে। আয়ান, তুই আরিশার এই অবস্থার জন্য কেন আয়েশাকে বারবার দায়ী করতেছিস? দায়ী করতেছি না আমি আয়ান, দোষ আয়েশারই। না আয়ান, সেটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, জাস্ট এ অ্যাক্সিডেন্ট। না তিশা, আজ আমার আরিশার এই অবস্থার জন্য শুধু আয়েশা দায়ী, আর আয়েশার আমি এমন অবস্থা করব না। কিন্তু এর মধ্যে আরিশা যদি ভালো হয়ে যায় তখন আর কি? এই আয়েশা নামে মেয়েটাকে শেষ করে দেব আমি। আয়ান, তুই এতটা নিচে নামতে পারছিস? আরিশা আমার অক্সিজেন তিশা, আর অক্সিজেন ছাড়া একটা মানুষ কিভাবে বাঁচে? আমি মারা গেছি, শুধু বেঁচে আছি জিন্দা লাশ হয়ে, আর এই লাশ নিজের আগুনে যে কাউকে জ্বালিয়ে রাখ করে দিতে পারে। আয়ান রাগে বেরিয়ে যাচ্ছে। যাওয়ার আগে আরহামকে শুধু জিজ্ঞেস করল, আরহাম, আরিশা ঠিক হওয়ার সম্ভাবনা কত %? 5%। সমস্যা নাই আরহাম, ঠিক হয়ে যাবে ও। ততক্ষণ না হয় আমি আমার কাজটা শেষ করে ফেলি। কি কাজ আয়ান? সেটা তোর জানতে হবে না আরহাম। পৈশাচিকে হাসি দিয়ে বেরিয়ে এলো আয়ান। আয়ান আয়েশার সাথে কি করতে যাচ্ছে সবাই জানি, কিন্তু কতটা টর্চার আয়েশার কপালে আছে কেউ জানে না। রাতে আয়েশা শুয়ে আছে, ঘুমোচ্ছে সে, কিন্তু কেন জানি আজ আয়েশার একটু ভয় ভয় লাগতেছে। সে না চাইতেও ভয় তাকে গ্রাস করে নিতেছে। সে স্বপ্নে দেখতেছে অনেক লোক একসাথে তাকে মারতে আসছে, কিন্তু কেউ তাকে মারতে পারতিছে না। কালো এক ছায়া তার হয়ে যুদ্ধ করতেছে, কিন্তু হঠাৎ সেখানে আয়ান এলো। আয়ানকে দেখে কালো ছায়াটাও ভয় পেয়ে গেল। আয়ান হাসছে কেমন করে। হঠাৎ আয়েশার চোখ খুলে যায়। সে ওপরের দিকে তাকাতেই দেখে ফেলে একটা লাশ ঝুলছে, আর সেই লাশটা আর কারণ নয়, আয়েশার নিজের। আয়েশার গায়ের লোম দাঁড়িয়ে যায়। সে বুঝতে পারছে না কি করবে সে গোঙাতে থাকে। লাশটি তার দিকে তাকিয়ে হাসছে। সে যেন ভয়ে নিস্তেজ হয়ে যাচ্ছে। হঠাৎ বারান্দার দরজা খুলে যায়। আয়ান এসেছে। ও
ওপরে তাকাতে দেখে লাশটি নেই। আয়েশা দৌড়ে গিয়ে আয়ানকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। আয়ানও আয়েশাকে জড়িয়ে ধরে আর জিজ্ঞেস করে যে কি হয়েছে। আয়েশা সব বলে তাকে। আরে পাগলি, ওসব স্বপ্ন ছিল তোমার। না, আমি দেখেছি, সে আমার দিকে তাকিয়ে হাসছিল। আমি বললাম না স্বপ্ন ছিল ওটা। আয়েশা আয়ানের কথায় চুপ হয়। আয়ান আয়েশাকে নিয়ে খাতে বসে। আয়েশা আয়ানকে জড়িয়ে ধরে। আয়ান আস্তে আস্তে আয়েশার মাথা ওপরের দিকে তোলে। প্রথমে আয়েশার কপালে কিস করে। কেমন জানি এক অনুভূতি হতে থাকে আয়েশার। আয়ান আস্তে আস্তে আয়েশার ঠোঁটের দিকে এগোতে থাকে, যেন কোনো গভীর মুহূর্তের প্রস্তুতি নিতে যাচ্ছে তারা। হঠাৎ আয়েশার ফোন বেজে ওঠে আর তাদের ধ্যান ভেঙে যায়। আয়েশা ফোন হাতে নিলেই দেখে যে আয়ান ফোন করেছে। আয়েশা যেন 440 ভোল্টের ঝটকা খায়। আয়ান তো তার সামনে বসে আছে, তাহলে তাকে কে ফোন করলো? সে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে ওঠে, আয়েশা, আমি তোমার বাসার নিচে, বারান্দার দরজা খোলো, আমি ওপরে আসব। এবার আয়েশা আরও বড় ঝটকা খায়। যদি আয়ান নিচে থেকে থাকে তাহলে সামনের লোকটা কে? এমন সময় সামনের লোকটা হাসতে থাকে। আয়েশা তো ভয়ে আস্তে আস্তে খাট থেকে উঠে দরজার কাছে চলে যায়, কিন্তু দরজা খুলতে পারছে না। আর সেই লোকটা জোরে জোরে হাসছে। আয়েশা তো ভয় শেষ। তাহলে কি হবে এখন আয়েশার? এই আয়ান আসলে কে? অচেনা মানুষটা কি সত্যি মানুষ নাকি ভয়ঙ্কর কিছু জানতে হলে পরবর্তী পর্ব একদম মিস করবে না। ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনাদের মতামত, আর এমন সত্যি ঘটনা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। আপনারা যদি আপনার রিয়েল লাইফ নিয়ে কিছু কথা বা রিয়েল স্টোরি বলতে চান তাহলে আমাকে ডাইরেক্ট ডিএম করতে পারেন, না হলে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেল আইডিতে ডাইরেক্ট স্টোরি লিখে পাঠিয়ে দিতে পারেন 8609070472 অথবা sakpadakhatua1@gmail.com। আজকের মতো এখানেই শেষ করছি। আবার ফিরব কোনো এক নতুন কোনো রিয়েল স্টোরি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।